অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিএনপির বিজয় র্যালি। অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা আখ্যা দিলেন তারেক রহমান। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে, গণতান্ত্রিক আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সদা সতর্ক থাকার আহ্বান জানাই। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। চ্যালেঞ্জ থাকলেও ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। কক্সবাজার ভ্রমণের কারণ দর্শাতে হাসনা সার্জিস সহ 5 নেতাকে এনসিপির নোটিশ। ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটানোর অভিযোগ। আবারও ভারতের উপর শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র। এবার 25% বাড়িয়ে বর্ধিত কর 50%। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির খেসারত। নির্বাচনে দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। লটারির ভিত্তিতে হবে এসপি ওসির বদলি। চাহিদা অনুযায়ী বাজেট দেবে সরকার। শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরু। বেরবির সাবেক ভিসি সহ 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি রূপ নিয়েছিল ধানের শীষের প্রচারণার মিছিলে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানালেন মতবিরোধ ভুলে রাজনৈতিক দলগুলোকে জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার। স্মরণ করিয়ে দেন ফ্যাসিবাদের আমলে কোনো রাজনৈতিক কর্মী নিরাপদ ছিল না। আর ফ্যাসিবাদ থেকে মুক্তির লড়াইয়ে সহযোগিতা করায় সেনাবাহিনীর সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি নেতারা। বিজয়ের উৎসব, ফ্যাসিবাদ থেকে মুক্তির 1 বছর। আনন্দ উল্লাসে তাই বিজয় উদযাপন বিএনপি নেতাকর্মীদের। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির উদযাপনে এই বিজয় র্যালির আয়োজক বিএনপি। ঢাকাসহ আশপাশের জেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন এতে। মিছিলে শুরু থাকলেও শেষ অংশ খুঁজে পাওয়া ছিল বেশ সময়-সাপেক্ষ। র্যালির আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতারা বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা বাংলাদেশ বিরোধী শক্তি। যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না। তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং এটা না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে লাখো গণতন্ত্রকামী জনগণের আজকের এই বিজয় র্যালি দেশের 18 কোটি মানুষের মুক্তির মিছিল। এই মিছিল গণতন্ত্রের পথে অভিযাত্রা। অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। আমরা স্বাগত জানাই। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসেবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং প্রয়োজন। এরপর বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিজয় র্যালি শুরু হয়।
মিছিলে শোভা পায় ফ্যাসিবাদ আমলের নানা ব্যঙ্গচিত্র। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই বিজয় মিছিল আয়োজন করা হলেও গতকাল প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপের সুনির্দিষ্ট সময় ঘোষণা করায় এই বিজয় মিছিল রূপ নেয় নির্বাচনী প্রচারণায়। ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত ছিল ঢাকা রাজপথ। এই বিজয় মিছিলে অংশ নেন ঢাকাসহ আশপাশের সকল জেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। চারিদিকে শুধু ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। বাংলাদেশ আজকে সবার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে ঈদের আনন্দের শরীক হইতেছি। নাইটাঙ্গেল মোড়, পুরানা পল্টন, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিএনপির বিজয় র্যালি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সাথে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের অঙ্গীকারও করেছে দলটি। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, কেননা জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। জনগণই নির্বাচনে প্রহরী হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পুরো জাতি মনে করে বর্তমান রাজনৈতিক সংকট থেকে গণতান্ত্রিক ধারায় উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কারের বিষয়ে যেসব ক্ষেত্রে ঐকমত্য হয়েছে সেগুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এটাই একমাত্র সাংবিধানিক ও বৈধ প্রক্রিয়া বলে মনে করে বিএনপি। 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। জনগণ এই নির্বাচনটা চায়, জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গত 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার 2 মাস আগে তফসিল ঘোষণা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনতে চায় কমিশন। তার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কমিশন আলোচনায় বসতে ইচ্ছুক। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা করেন সিইসি। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি এএমএম নাসির উদ্দিন উত্তর দেন নানা প্রশ্নের, জানান ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস রমজানের আগে হবে। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সিইসি বলেন, এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে চায় তার কমিশন। সেক্ষেত্রে ভোটার ও রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাম্বার 1 চ্যালেঞ্জ ইজ আমাদের উপর আস্থার সৃষ্টি। আগে তো রাজনৈতিক দল, বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা কি আসছে? আমার তো মূল ফোকাস তো ভোটার। এক মাসে প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবী যারা ভোট দিতে পারেন না, তাদের এবার পোস্টাল ব্যালটের আওতায় আনার কথা ভাবছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মতামত সিইসির। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। ভোট তো আরো কয়েক মাস আছে, তো
এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আওয়ামী লীগের বিষয়টি বিচারাধীন থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি সিইসি। তবে জানান আওয়ামী সমর্থকরা নির্বাচনে ভোট দিতে পারবে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে তাকে কে বলতে পারবো। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনকালীন সময়ে এসপি ওসিদের বদলি করা হবে লটারির মাধ্যমে। সচিবালয়ে নির্বাচন সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান। বলেন, ডিসিদের বদলির ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হতে পারে। এতে প্রার্থীরা পছন্দের এসপিডিসি পাবে না। অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে। ইসির চাহিদা অনুযায়ী নির্বাচনের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ফেব্রুয়ারিতে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই নির্দেশনা মেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনী আইন শৃঙ্খলা ও প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সহ প্রায় 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে 47,000 ভোট কেন্দ্রে দেয়া হবে বডি ক্যামেরা। প্রিজাইডিং অফিসারদের থাকতে হবে ভোট কেন্দ্রে। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা পছন্দমতো এসপি, ডিসি চান নির্বাচনী এলাকায়। এ কারণে অতীতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় প্রধান উপদেষ্টা চান নির্বাচনের সময় যারা এসপি, ডিসি, ওসি ও ইওনোর দায়িত্বে থাকবেন তাদের বদলি হবে লটারির মাধ্যমে। তফসিল ঘোষণার আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব। এসপিদের ক্ষেত্রে করব, অ্যান্ড পুলিশের ক্ষেত্রে ওসিতেরটাও আমরা করব, বাট ওসিতেরটা মানে পুরা এই ডিভিশন ওয়াইজ করতে হবে। শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। লটারির মাধ্যমে ডিসিদের বদলির ইঙ্গিতও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসেদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করব তারা হয়তো তারা সিদ্ধান্ত নেবে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, ইসির চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ দেয়া হবে। নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু পুলিশ রিক্রুট আপনারা জানেন, বিজিবি, বিশেষ ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করবো না করবো না। তবে নির্বাচনের জন্য কত টাকা বরাদ্দ করা হচ্ছে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন। আজকে থেকে তো কাজ শুরু হলো নির্বাচন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির। তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং সংস্কার সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে কেন্দ্রীয় নেতা হাসনাত, সার্জিস পাটোয়ারি, জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। জুলাই অভ্যর্থনের বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজার ভ্রমণের কারণ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার যান এনসিপির 5 নেতা। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দিনভর আলোচনা সমালোচনা হয় বিষয়টি নিয়ে। বুধবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে এই শোকজ নোটিশ দেয়া হয়। আলাদা চিঠিতে 5 নেতাকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে ব্যাখ্যা দিতে বলেছে এনসিপি।
এদিকে সকালে জুলাই সনদ ও নির্বাচনের সময় ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচনের সময় নিয়ে আপত্তি নেই তাদের, তবে আগে নিশ্চিত করতে হবে হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এনসিপি। আক্তার বলেন, নতুন সংবিধানের দাবি থেকে এখনো সরেনি দলটি। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালেও সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে সময়সীমা ঘোষণা করে প্রধান উপদেষ্টা ঐতিহ্য লঙ্ঘন করেছেন, এমন মত জামাতে ইসলামের। ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বলেন, একটি অপূর্ণ ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণাপত্র কখন কিভাবে বাস্তবায়ন হবে তা অস্পষ্ট। নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যে সিদ্ধান্ত তা জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও জানান তিনি। বলেন, নির্বাচনের যে টাইম লাইন দেওয়া হয়েছে তা জুলাই সনদ অনুযায়ী হতে হবে। প্রধান উপদেষ্টা এই ঐতিহ্যকে ব্যত্যয় ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নন ডিসক্লোজার চুক্তি প্রকাশ করার বিষয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি মন্তব্য করেছেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ 1-to-1 আলোচনা করেছে। এসব ক্ষেত্রে অনেক কথা প্রকাশ করা হয় না। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিষয় এক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে। উপদেষ্টা জানান, 20% শুল্ক কমানো হয়েছে, আরও কমালে ভালো হতো, তবে অন্য দেশের তুলনায় যা হয়েছে খারাপ হয়নি। এ নিয়ে আরও আলোচনার সুযোগ আছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, এখনও শুল্ক নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। চুক্তির পর জানা যাবে কোন কোন ক্ষেত্রে শুল্ক কমানো হবে। এরপর আবারও নেগোসিয়েশনের বিষয়টি আসবে। যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। ভারতের উপর আরও 25% বর্ধিত শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করা হবে। বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন তিনি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় জরিমানা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিত্র দেশটির উপর। 21 দিন পর কার্যকর হবে এই সিদ্ধান্ত। চলতি মাসের শুরুতেই নতুন শুল্ক হার নির্ধারণ করে নথি প্রকাশ করে হোয়াইট হাউস। তালিকায় রয়েছে 67টি দেশ, তাইওয়ান এবং ইউরোপীয় জোট। তালিকায় রয়েছে ভারতও। দেশটির ওপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তুলে ধরা হয় রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনার বিষয়টি। সে সময় দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, মস্কোর সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে অতিরিক্ত জরিমানাও গুনতে হবে।
এবার সেই হুমকিকেই বাস্তবায়ন করলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার নতুন এক নির্বাহী আদেশ জারি করেন তিনি, যাতে ভারতের ওপর আরও 25% শুল্ক জরিমানা হিসাবে আরোপ করা হয়। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। সেই অর্থ ব্যবহৃত হচ্ছে ইউক্রেনে আগ্রাসন চালানোয়। ফলে ভারতীয় পণ্যের উপর এখন থেকে 50% শুল্ক আরোপিত হবে। প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক 25% শুল্ক 7 আগস্ট থেকে কার্যকর হবে। অন্যদিকে নতুন 25% শুল্ক কার্যকর হবে 21 দিন পর থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিজয় র্যালি করেছে বিএনপি। এতে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠিত হয়েছে সমাবেশও। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, তাই নারায়ণগঞ্জে মহিলা দলের বর্ণাঢ্য এই বিজয় র্যালি। বাদ্যের তালে নেচে গিয়ে বিজয় উদযাপন করেন নেত্রীরা। বিজয় র্যালি হয়েছে সিলেটে। অংশ নেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। তার আগে হয় সমাবেশ। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এই সরকারের যে ঘোষণা, সেটা বিবেচনায় এনে বলবো যে আমরা আমাদের সংগ্রামে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা গত রাতে অর্জন করেছি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছেন চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরাও। নগরীর নিউ মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়। কেউ যাতে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। আজকে এই নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। তাদের জন্য কোনো জায়গা দেওয়া হবে না। রংপুরে গণঅভ্যুত্থানের বিজয় সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জুলাই আন্দোলন যেন রাজনৈতিক তকমা না পায়, সেজন্যই রাজপথে নামেনি দলের চেনা মুখগুলো। আমরা রাস্তায় নামলে হাসিনা ভাবতো এটা বিএনপির আন্দোলন, মানে ছাত্রদের আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলনটা তারা অন্যভাবে দমন করার চেষ্টা করত। সেই কারণে আমরা চেনা মুখগুলি রাস্তায় নামতে পারি নাই। বরিশালে শোভাযাত্রা করেছে বিএনপি। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। স্লোগানে মুখর ছিল নেত্রকোনা শহর। বিজয় শোভাযাত্রা শেষে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। দাবি করেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এছাড়া গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ২৭ আগস্ট সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। যে মৃত্যু বদলে দিয়েছিল আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল শেকল ভাঙা সাহসের প্রতীক, দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের গুলির সে ভিডিও নাড়া দেয় পুরো দেশের মানুষকে। এদিন ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মানবতা বিরোধী অপরাধ মামলায় আবু সাইদ হত্যার ঘটনা নিয়ে চলে সাক্ষ্য গ্রহণ। একই দিন আবু সাইদ হত্যা মামলার আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। আসামিদের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ
মারা যাননি। এদিকে আবু সাইদ হত্যায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিচার চান চতুর্থ সাক্ষী বেরোবির এক নারী শিক্ষার্থী রানী মুর্মু। বলেন নিজ চোখে 25 থেকে 26 হাত দূর থেকে পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্রকে গুলি করতে দেখেছেন তিনি। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। পরে সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত ও সে সময়ে সরাসরি সম্প্রচারে থাকা বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। ট্রাইব্যুনালে প্রদর্শিত হয় লাইভে থাকাকালীন সেই ভিডিও, যেখানে আবু সাইদকে গুলির পুরো চিত্র উঠে আসে। এ সময় আদালতে হাজির ছিলেন আসামি থেকে রাত সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট ধার্য করেন ট্রাইব্যুনাল। আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানকে সাথে নিয়ে। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বন্দীদের মানবাধিকার নিশ্চিতে কারাবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচিত কোনো দল এলে এটা করবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তাই এই সরকারের সময়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে চান আইন উপদেষ্টা। এর আগে জুলাই আন্দোলনে কারাগারে বন্দী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কারাবিধি সংশোধনের আহ্বান জানান। এভাবে বেঁধে পেছনে ঝুলালো পায়ের একেবারে। জুলাই গণ আন্দোলনে যখন সারা দেশ উত্তাল, তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আটক করতে শুরু করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সে সময়ের কারাবন্দীদের নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিকেলে বাংলা একাডেমিতে আয়োজন করে এক স্মরণ অনুষ্ঠানের। সেখানে কারা জীবনের দুর্ভোগ তুলে ধরেন নেতারা। কিছুটা একটা জাহান্নাম হইলো, লাইক মাইন্ডেড কিছু লোক আছে, সো সাহস পাইছি কিছুটা যে যাই হোক এই পর্যন্ত যেহেতু আসছি, এখন একটা সন্তুষ্টির জায়গা আছে যে মাইরা ফেলাইতে পারবে না। জেলখানায় তুই তুকারি করে কথা বলা, গালিগালাজ করা, এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই। কারাগারে বন্দীদের মানবেতর জীবনযাপন করতে হয় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর নেতারা দাবি করেন কারাবিধি সংশোধনের। আমি মনে করি সরকারের এখনই একটা সময়, রাজনৈতিক দলের লোকেরা ক্ষমতায় গেলে, নুরুর কথাই ঠিক, প্রত্যেক দলের একটা পেটোয়া বাহিনী থাকে এবং সেই দলের শাসন ক্ষমতাকে রক্ষা করার জন্য এই বাহিনী তারা দল কাজে লাগায়। দিস ইজ দ্য সেফ টাইম। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপদ সময়, যে দেশের জন্য, জনগণের জন্য নিরাপদে কারাবন্দীদের জন্য আপনারা কিছু করে যেতে পারবেন। আমি খুব শঙ্কিত যে কোনো দলীয় সরকার আসলে কারাবন্দীদের নিরপেক্ষ, নিরাপদ, স্বস্তির ব্যবস্থা তারা কিন্তু করতে পারবেন। আপনারা যদি পারেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের একটা অ্যালবাম বানাতে পারেন। আয়োজনে উপস্থিত 2 উপদেষ্টা বলেন, কারাগারে মানবাধিকার নিশ্চিতে কারাবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। জেলখানাটা খুব সুন্দর করে বানালেন, কিন্তু লাভটা কি হলো? সেখানে যদি ভালো মানুষকেই নিয়ে ঢুকান, তাহলে তো যা পরিবর্তন চান তা হলো না। তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয়? জামাত এসে করবে? আর আমরা যদি করি আপনারা খুশি হবেন? হবেন শিওর? এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে। খুশি হবেন? আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। জুলাই আন্দোলনে যারা কারাভোগ করেছেন তাদের তালিকা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত অর্থ পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। চার্জশিটে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 50 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পিকে হালদার সহ সংশ্লিষ্ট 24 জনকে আসামি করা হয়েছে। এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস ও সাবেক অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 57 কোটি 70 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণও পেয়েছে দুদক। সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
5,37,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 9টি ব্যাংক হিসাবে 57,70,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ, এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। তবে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানান তিনি। রাজধানীর পুরানা পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান, কিন্তু জুলাই ঘোষণাপত্রে এর উল্লেখ না করে মন গড়া ইতিহাস লেখা হয়েছে। সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেনি বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদ সভাপতি। আলাপ আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের সংস্কারের দাবিও জানান নূর। বলেন, বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাতের বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পর, কোথাও যাবেন।